অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক অন্বেষার মতোই আজকে শুরুতে থাকছে বিজ্ঞানের টুকরো খবর এবং তারপরে সাক্ষাৎকার। তবে খবরের পালা শেষ হবে না একেবারে শেষ অবধি, তার কারণ নোবেল পুরস্কার সংক্রান্ত টুকরো নানা তথ্য আমরা এই অনুষ্ঠানে আপনাদের জন্য দেব। শুরুতেই আমরা বিজ্ঞানের খবর শুনে নিই। ৪২০০ বছর আগে ঘোড়ার শরীরে এক জিনের অন্তর্ভুক্তি ঘোড়াকে ক্ষিপ্র গতি সম্পন্ন করার পাশাপাশি বাহক হিসেবে নবজীবন দান করেছে, দ্রুত চলাফেরার কাজে সহায়তা করেছে। জীববিজ্ঞানীরা বলছেন এর দরুন ঘোড়ার দেহের আকার বদলায়, বিশেষ করে মেরুদণ্ডের গঠন কাঠামো বদলায়, তার শরীর মজবুত ও শক্তপোক্ত হয়, দেহের মোটর সমন্বয় ব্যবস্থা সুদৃঢ় হয়, অশ্বারোহণের উপযুক্ত হয়ে ওঠে। এই কথা জানিয়েছেন ফ্রান্সের সেন্টার ফর অ্যানথ্রোপোবায়োলজি অ্যান্ড জিনোমিক্স অফ টুলবাউজের জীববিদ লুডোভিক অরল্যান্ডো এবং তাঁর গবেষক দল। এই দলে ছিলেন চীন ও সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা। এই সংক্রান্ত গবেষণাপত্র বেরিয়েছে সায়েন্স পত্রিকায়। বিজ্ঞানের খবর শুনলেন। রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। আর ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে বিজ্ঞানের যে নোবেল পুরস্কার সেগুলো ঘোষিত হয়েছে। আমরা বিশেষ করে নজর দিতে চাই চিকিৎসা বিজ্ঞানে যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তার উপর। একটা ধারণা তো তৈরি হয়েই গিয়েছে বিভিন্ন গণমাধ্যমে পড়ে শুনে বা দেখে, যে কারা কী জন্য পেলেন নোবেল পুরস্কার চিকিৎসা বিজ্ঞানে। আমরা এটুকু বুঝেছি যে আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষ কোষের ভূমিকা, সেটা নিয়ে গবেষণা করেছিলেন 3 জন বিজ্ঞানী যারা নোবেল পুরস্কার পেয়েছেন। এবার ব্যাপার হচ্ছে, এটুকু তো বললাম, কিন্তু সত্যি সত্যি আমাদের শরীরে এই ব্যাপারটা কীভাবে খেলা করছে, কিভাবে তারা চিহ্নিত করলেন, এটাও তো জানতে ইচ্ছে হয়। এই যে সিমন সাকাগুচি, মেরি ব্রুনকো, ফ্রেড র্যামসডেল, এরা ঠিক কী দিলেন আমাদের, যার জন্য তাদের এই সম্মানে ভূষিত করা হলো। এটা বোঝার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম বসু বিজ্ঞান মন্দিরের ভূতপূর্ব জীবপদার্থবিজ্ঞানী, বর্তমানে অশোকা ইউনিভার্সিটির অতিথি অধ্যাপক গৌতম বসুকে। অধ্যাপক গৌতম বসু আজকে আমাদের শোনাবেন এই কাহিনী। আমরা তার সঙ্গে পরিচয়ের সূত্রে তাকে গৌতমদা বলেই সম্বোধন করব। গৌতমদার কাছে প্রথম প্রশ্ন থাকবে যে এই যে কাজটা, এই যে বিষয়টা, এটা অজানা তো নয়, অনেক দিন ধরে এ সম্পর্কে কিছু কিছু ধারণা বিজ্ঞানীদের মনে তৈরি হয়েছিল, কিন্তু কি এমন করলেন এই বিজ্ঞানীরা যাতে তারা নোবেল পুরস্কার পেলেন, আমাদের যদি একটু বুঝিয়ে দেন। 2025 সালের মানে যেটা গত পরশুদিন আমরা জানলাম, চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ইমিউনোলজির জন্য। ইমিউনোলজি যেটা বলা যেতে পারে আমাদের যে শরীরের যে নিজস্ব প্রতিরক্ষা যে ব্যবস্থা। তো নোবেল প্রাইজ কমিটি মতে এটা দেওয়া হয়েছে পেরিফেরাল ইমিউন টলারেন্স। পেরিফেরাল বলতে আমরা প্রান্তিক শব্দটা বুঝতে পারি। তার মানে কিছু একটা আমাদের যে শারীরিক যে প্রতিরোধ ক্ষমতা, সেটার একটা প্রান্তিক একটা ব্যাপার আছে যেটা কন্ট্রোলিং, যেটাকে বলা যেতে পারে রেগুলেটর, নিয়ন্ত্রণ করে। আমরা যেমন ফ্যান চালাই, ফ্যানের যেমন সুইচ অন অফ হয়, শুধু সুইচ অন অফ হলে হয় না, একটা রেগুলেটর থাকে। তো আমি বলি যে এই আবিষ্কারটা শুরু হয়েছিল 1980-র দশকে, এবং শেষ অবধি প্রায় 20 বছর পরে বোঝা গেল যে হ্যাঁ, এইরকম একটা নিয়ন্ত্রক, তাকে বলে রেগুলেটরি টি সেল আছে, এবং সেটা না থাকলে আমাদের দেহে নানা রকম অসুবিধা হতে পারে। বিশেষ করে এক ধরনের রোগ যাদেরকে বলে অটো ইমিউন ডিসঅর্ডার। অটো মানে নিজস্ব, অর্থাৎ যখন আমাদের নিজের যে শারীরিক প্রতিরোধ ব্যবস্থা সেটা যখন আমার নিজের শরীরকে আক্রমণ করতে শুরু করে, দেখবেন অনেকের সেতি হয়, অনেকের গেঁটে বাত হয়। এরকম নানা রকম রোগ আছে যে রোগের সত্যি সত্যি কোনো ওষুধ নেই, এবং সেখানে একমাত্র ওষুধ দেওয়া হয় আমাদের প্রতিরোধ যে ব্যবস্থা সেটাকে প্রশমিত করা, তার আবার অন্যরকম অসুবিধা আছে। তো এইবারে এই
অটো ইমিউন ডিসঅর্ডারের সঙ্গে এই রেগুলেটরি টি সেলের সম্পর্ক আছে। তো আবার বলি, আবিষ্কারটা করা শুরু হয়েছিল 1980-র দশকে। আমি বলবো প্রায় 20-25 বছর লেগেছিল। তারপরে বোঝা গেল, অনেক দিন ধরেই আশা করা হচ্ছিল যে এটার জন্য একটা নোবেল প্রাইজ দেওয়া উচিত, এবং 2025 সালে যে একটা নোবেল প্রাইজ দেওয়া হয়েছে 3 জনকে, আমি খুবই খুশি। আচ্ছা, এইখানে প্রথম যে নামটা আমরা উচ্চারণ করেছি, শিমন সাকাগুচি, তিনি এই কাজটা বোধহয় শুরু করেছিলেন, বা সফলভাবে তিনি বোধহয় দেখিয়েছিলেন এই ভূমিকাটা, রেগুলেটরি টি সেলস বা ট্রেগস, তার ভূমিকাটা বোধহয় তিনি দেখান। হ্যাঁ, 1980-র দশকে 2 ধরনের টি সেল বলতে, টি মানে হলো থাইমাস। থাইমাস একটা গ্রন্থি যেটা আমাদের ঠিক গলার তলায় থাকে। সেই গ্রন্থি থেকে এই ধরনের কোষ বা সেল তৈরি হয়, তাদের বলে টি সেল। 1980-র দশকে জানা ছিল যে হেল্পার টি সেল আর কিলার টি সেল, এই ধরনের টি সেল আছে। কিলার টি সেল কী করে, যে যাদেরকে মারতে হবে, বাইরে থেকে যে সমস্ত জীবাণু আক্রমণ করেছে তাদের মারার ব্যাপারে একটা বড় অবদান আছে। আর হেল্পার টি সেল হচ্ছে যে আরও অন্যান্য কোষ যারা এরকম বাইরে থেকে আসা জীবাণুদের মারছে, তাদেরকে নানা রকমভাবে সাহায্য করে। কিন্তু সেই সময় একটা ভাবা হয়েছিল নানা রকম এক্সপেরিমেন্ট থেকে, যে এক ধরনের একটা টি সেল আছে যাকে বলে সাপ্রেসার টি সেল। কিন্তু বিজ্ঞানে যেরকম হয়, শুধু বললে তো হবে না, হাতে কলমে পরীক্ষা করে দেখতে হবে। সেই পরীক্ষার ফাঁকফোকর আছে। সেই সময় যে সমস্ত পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার অনেক রকম ফাঁকফোকর ছিল, যার জন্য বিজ্ঞানীরা সেই সময় এইরকম যে একটা তৃতীয় ধরনের টি সেল আছে, সাপ্রেসার টি সেল, সেটা সম্বন্ধে তারা বলল ঠিক আছে, এটা হচ্ছে না, হবে না, ভুলে যাও। কিন্তু একজন লোক ভোলেনি, এবং সেই হলো আমাদের এইবারই 3 জন যে নোবেল প্রাইজ পেয়েছে, তার মধ্যে একজন জাপানি প্রফেসর শিমন সাকাগুচি। উনি তখন আইচি ক্যান্সার সেন্টার, নাগোয়া, জাপানে কাজ করছিলেন। উনি একটা কাজ শুরু করলেন। উনি বললেন, আচ্ছা, এই যে থাইমাস গ্রন্থি যেখানে টি সেল তৈরি হয়, কিভাবে তৈরি হয়? উনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। উনি একটা ইঁদুর নিয়ে কাজ করছিলেন। একটা বাচ্চা ইঁদুরের তিনি জন্মাবার পরই থাইমাসটাকে কেটে বাদ দিয়ে দিলেন। উনি আশা করেছিলেন যে ওতে টি সেল তৈরি হবে না এবং ইঁদুরটি তাৎক্ষণিক মারা যাবে। কিন্তু ওমা, উনি দেখলেন ইঁদুরটা বেঁচে রইল, কিন্তু তার যে ইমিউন সিস্টেম সেটা অতি সক্রিয় হয়ে পড়ল। তার মানে ওনার মনে একটা ধারণা হলো, তার মানে যে ওই ইমিউন সিস্টেমকে অতি সক্রিয়তা থেকে কমানোর জন্য হয়তো কিছু দরকার, সেটাও ওই থাইমাস থেকেই বেরোচ্ছে। আচ্ছা, উনি তখন সেই ইঁদুরের একদম একই অবিকল, মানে যমজ একটা ইঁদুরকে থাইমাস কাটলেন না, সেখান থেকে যে টি সেলগুলো বেরোচ্ছে সেটা থাইমাস কাটা ইঁদুরে ইনজেক্ট করলেন। দেখা গেল থাইমাস কাটার যে অতি সক্রিয় ইমিউন, সেটা শান্ত হয়ে গেল। এটাই ছিল প্রথম এক্সপেরিমেন্ট। মানে আন্দাজটা আগে ছিল যে এই টি সেলই এই ঘটনাটা ঘটাতে পারে, নিয়ন্ত্রণটা করতে পারে। হ্যাঁ, এবার একটা কথা জাস্ট বলি, যে এই টি সেলগুলো তাদের গায়ে আণবিক চিমটে থাকে। এই চিমটেগুলো তৈরি প্রোটিন দিয়ে। আমরা ভুলে যাই এই মুহূর্তের জন্য যে প্রোটিন কি। একটা চিমটে, একটা চিমটে এক ধরনের অণুকে চিনতে পারে। এবারে আমরা বললাম কিলার টি সেল, আমরা বললাম হেল্পার টি সেল। কিলার টি সেলের গায়ে যে চিমটে থাকে তার নাম আলাদা, আর হেল্পার টি সেলের যে চিমটে থাকে তার নাম আলাদা। একটার নাম CD4, একটার নাম CD8। কোনটা কার আমরা জানতে চাইব না, আলাদা। উনি যেটা দেখালেন যে তৃতীয় ধরনের সেল, যার গায়ের যে সেটা CD4ও নয়, CD8ও নয়, কিন্তু CD25। এটা 1995 সালে, এবং এটা অত্যন্ত জরুরি একটা আবিষ্কার। এটা কিন্তু নেচার বা সায়েন্স এরকম বড় কোনো জার্নালে পাবলিশ হয়নি। এটা পাবলিশ হয়েছিল জার্নাল অফ ইমিউনোলজি বলে একটি জার্নালে, যেটা ইমিউনোলজিস্টের কাছে খুবই একটা ভালো জার্নাল, কিন্তু সাধারণত অসাধারণ কাজ ছাপে নেচার কিংবা সায়েন্সে। 1995 এইটাই হলো ওনার মূল কাজ। তারপরের যে কাজ, সেই কাজ বাকি দুজন করেছে, সেটা একদম আলাদা, কিন্তু যদিও শেষ অবধি দুটো জুড়ে গেছে। আমরা এই কাজের আলোচনাতে ফিরে ফিরে আসবো, কিন্তু আমরা যদি একটু প্রয়োগের দিক থেকে দেখি, তাহলে বোধহয় বিষয়টাকে আরও ভালোভাবে বুঝতে পারবো। যেমন কথায় কথায় আপনি যেটা বললেন যে অতি সক্রিয়তা দেখা দিয়েছে,
এবং সেটাকে নিয়ন্ত্রণ করার দরকার হলো, তার জন্য ওই রেগুলেটরি টি সেল, যদিও আলাদা করে তখনও রেগুলেটরি কথাটাতে এসে পৌঁছইনি আমরা যদি একটু এই দিক থেকে দেখার চেষ্টা করি যে এই যে অটো ইমিউন ডিজিজের কথা বললেন, আমাদের শরীরে দু একটা উদাহরণ আপনি দিয়েছেন, শোনা যাচ্ছে যে এই আবিষ্কারের ফলে, যে আবিষ্কারটা অবশ্য অনেক আগেই হয়ে গিয়েছে, এই আবিষ্কারের ফলে এই অটো ইমিউন ডিজিজগুলোকে নিয়ন্ত্রণ করা বা মানুষকে তার থেকে মুক্তি দেওয়া সম্ভব হতে পারে। ঠিক কীভাবে আমরা টি সেলকে জানলাম, কিন্তু টি সেলকে ব্যবহার যে করব তার সম্পর্কে জানাটা তো অনেক বিশদ হতে হয়েছে। ঠিক কীভাবে ব্যবহার করবো এই অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে? হ্যাঁ, একটু বলে নিই। এই যে আমরা ওই গ্রন্থির কথা বললাম, থাইমাস, ওই গ্রন্থিতে নানা রকম টি সেল যে শুধু তৈরি হয় তাই নয়, মনে রাখতে হবে ওইখানে একটা বিশ্ববিদ্যালয় আছে, যে বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা টি সেলকে আলাদা আলাদা করে শেখানো হয় যে কি করে সে বাইরের শত্রু আর ভেতরের মিত্র এদের মধ্যে পার্থক্য করতে পারবে। আচ্ছা, যদি সেই ইউনিভার্সিটি থেকে সবাই ঠিক মতন পাশ করে বেরোতো, তাহলে এমন কোনো টি সেল থাকতো না যেটা আমাদের নিজের শরীরকে আক্রমণ করত। কিন্তু জীবনে কোনো কিছুই তো একদম যেটা চাই তা নয়। ওখান থেকে কিছু টি সেল বেরিয়ে আসে, যে টি সেলগুলো যে কোনো কারণেই হোক শুধু বাইরের লোকেদের কি যারা চিনতে পারে না, তারা ভেতরের লোককেও চিনতে পারে, যেখান থেকে অটো ইমিউন ডিজিজ শুরু হয়। এই যে রেগুলেটরি টি সেল, এরাও তো তৈরি হয় সেই বিশ্ববিদ্যালয় থেকেই। তারা কীরকম ছাত্র? তারা হলো এমন ছাত্র যারা আমাদের ভেতরের যে নানা রকম প্রোটিন আছে, সেই প্রোটিনকে ঠিক পুরোপুরি চিনতে পারে না, মাঝামাঝি চিনতে পারে। মানে যদি পুরোপুরি চিনতে পারতো তাহলে তো দারুণভাবে তাদের আক্রমণ করতো। এই মাঝামাঝি চিনতে পারা টি সেলগুলো, ওই যত টি সেল আছে আমাদের দেহে তার 5% মতন তারা হয়ে যায় রেগুলেটরি টি সেল। তারা কী করে, যেহেতু তারা আমাদের দেহকে মাঝামাঝি চেনে, যেই তারা দেখে যে কেউ তাদের আক্রমণ করতে যাচ্ছে, অন্য একটি টি সেল যে একদম ফেল করা, একদম ডাহা ফেল করা, তাকে গিয়ে বলে একে মারিস না, এ আমাদেরই লোক। তার মানে এই রেগুলেটরি টি সেল কিন্তু নিজের দেহকে আক্রমণ থেকে বাঁচাতে পারে। এবার তাহলে কিভাবে হতে পারে? ধরা যাক কারুর কোনো একটা অটো ইমিউন ডিজিজ বা রোগ হয়েছে, এবং কোনো একটা বিশেষ দেহের কোনো প্রোটিনের বিরুদ্ধে তার নিজের ইমিউন সিস্টেম সক্রিয় হয়ে পড়েছে। সেখানে কি করা যেতে পারে? এই যে রেগুলেটরি টি সেল, সেই টি সেল যদি আমরা তার দেহ থেকে একটু বার করে নিয়ে দেহের বাইরে তার প্রোডাকশন বাড়াই, মানে একটা কপি থেকে 2 থেকে 4 করে অনেক করে আবার ঢুকিয়ে, মানে যদি আরও রেগুলেটরি টি সেল দেওয়া যায়, তাহলে হয়তো কিছু কিছু কাজ হচ্ছে। সমস্ত কাজ আমরা জানি না, কারণ অনেক কাজই হয় কোম্পানিতে, তারা বলে না। মানে তারা একটা আস্তরণ করবে, যে আস্তরণ সেই দেহকে আক্রমণ করা থেকে বাঁচাবে। বা অনেক ক্যান্সার সেল আছে, তারা আবার তাদের বদবুদ্ধি বলা ক্যান্সার সেল, তারা এরকম রেগুলেটরি টি সেল দিয়ে তাদের চারিদিকে জড়িয়ে রাখে, যাতে আমাদের দেহ তাদের আক্রমণ না করতে পারে। তার ক্ষেত্রে উল্টো হবে। তার ক্ষেত্রে উল্টোটা কি, যে ওদের যে রেগুলেটরি টি সেল, সেগুলো যদি আস্তরণটা যদি আমরা ধ্বংস করে দিতে পারি, তাহলে আমাদের ইমিউন সিস্টেম সেই ক্যান্সার সেলকে চিনতে পারবে। আর একটা লাস্ট বলি, যে ইন্টারলিউকিন নামক এক ধরনের কেমিক্যাল আছে, সেই তাদেরকে বলে সাইটোকাইন। এইরকম রেগুলেটরি টি সেল বেঁচে থাকতে সাহায্য করে। তো সেই ইন্টারলিউকিন ব্যবহার করেও এই ধরনের রেগুলেটরি টি সেলকে বাঁচিয়ে রাখা হচ্ছে, এবং তারা শেষ অবধি অটো ইমিউন যে রোগ, সেই রোগকে প্রতিহত করার চেষ্টা করছে। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়, এবং এবারে চিকিৎসা বিজ্ঞানে যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে সে সম্পর্কে আমরা জেনে নিচ্ছি অধ্যাপক গৌতম বসুর কাছ থেকে। বলতে বলতে আপনি কোম্পানির কথা বললেন। এবার এটাও তো ঠিক যে আজকের বহু বিজ্ঞানী বহু বেসরকারি কোম্পানিতে চাকরি করেন, যেমন এদের মধ্যেই কেউ কেউ তারা প্রাথমিক কাজটা হয়তো কোম্পানিতে বসে করছিলেন। ফলে সেইখানে যদিও বা খুঁটিনাটি জানা না যায়, কিন্তু মূল যে কাজটা তারা সম্পাদন করলেন তার খবর তো বোধহয় আমাদের কাছে আছে, প্রথম দিকে যারা কাজ করেছিলেন এই কোম্পানিতে। হ্যাঁ, মানে মেরি আর ফ্রেড, বাকি যে দুজন নোবেল প্রাইজ পেয়েছে, এরা কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ায়নি। তারা দুজন একসঙ্গে কাজ করতো আমেরিকাতে সেল টেক কাইরো সায়েন্স বলে একটা কোম্পানিতে। সেই কোম্পানির উদ্দেশ্যটা কি? সেই কোম্পানির উদ্দেশ্য ছিল অটো ইমিউন রোগের বিরুদ্ধে ওষুধ বার করা। এখানে একটা ছোট্ট করে বলি যে আমাদের ভারতে খুব বেশি এরকম বায়োটেক কোম্পানি নেই যেখানে ফান্ডামেন্টাল রিসার্চ হয়।
কিন্তু আমেরিকাতে, পশ্চিম দেশে এরকম অনেক কোম্পানি আছে যেটা প্রায় বিশ্ববিদ্যালয়ে যেমন ফান্ডামেন্টাল রিসার্চ হয়, সেখানেও ফান্ডামেন্টাল রিসার্চ হয়। মানে সেই রিসার্চ থেকে ওষুধ বেরোবে কি বেরোবে না পরের প্রশ্ন, কিন্তু কাজ করে যাচ্ছে। তারা তখন কাজ করছিল অটো ইমিউনিটিতে। মজার কথা হলো, তাদের চোখে পড়লো একটা অদ্ভুত ধরনের ইঁদুর। সেই ইঁদুরের নাম হচ্ছে স্ক্রাফি মাউস। সেই ইঁদুরের গায়ের চামড়া খুব রুক্ষ এবং গায়ে মাছের আঁশের মতো আঁশ। সেই ইঁদুর তৈরি হয়েছিল তেজস্ক্রিয়তা থেকে। কোন তেজস্ক্রিয়তা? যে তেজস্ক্রিয়তা সেই আমাদের ম্যানহাটন প্রজেক্টে অ্যাটম বোম করার সময়, সেই সময় জানা গেছিল যে ইঁদুরটা অটো ইমিউন ডিজিজে ভুগছে। আমাদের যে সেক্স ক্রোমোসোম এক্স এক্স আর এক্স ওয়াই, এক্স এক্স হচ্ছে পুরুষদের, এক্স ওয়াই হচ্ছে মহিলাদের, এটা ওই এক্স ক্রোমোসোমে আছে। কিন্তু সেই সময় 40-50-এর দশকে ডিএনএ যে সারণী, সেটা বার করা অত সোজা ছিল না জিনের মধ্যে, ক্রোমোসোমের মধ্যে। এরা কিন্তু বলল যে আমরা খুঁজে বার করি, যেহেতু এটা অটো ইমিউন ডিজিজ, কোথায় আছে, কোন জিন। জিন মানে হলো ডিএনএর একটা অংশ যেখান থেকে একটা প্রোটিন তৈরি হয়। তো কাজ করতে করতে ওরা দেখলো 20টা জিন ওদের সম্ভাব্য, যেখানে কোনো রকম বদল হয়েছে বলে এই অটো ইমিউন ডিজিজটা হচ্ছে। দেখা গেল 20 নম্বর জিনেই এই বদলটা হচ্ছে। শুধু তাই নয়, ওরা দেখলো এই 20 নম্বর জিনের কাজ হচ্ছে ওই রেগুলেটরি টি সেল যে ডেভেলপমেন্ট, তার যে বিকাশ, সেই বিকাশে সাহায্য করা। তার মানে রেগুলেটরি টি সেল যেটা দেখিয়েছিলেন আগে আমাদের জাপানি বৈজ্ঞানিক, এই দুই আমেরিকান বৈজ্ঞানিক দেখালেন যে আমরা একটা জিন পেয়েছি, যে জিনটা রেগুলেটরি টি সেলের ডেভেলপমেন্টে এফেক্ট করে এবং এটা অটো ইমিউন ডিজিজ করে। এটা একটা দারুণ খবর। তখন ওরা কি করলো, এমন রোগ, মানুষের রোগের দিকে খোঁজার চেষ্টা করলো যেটা অটো ইমিউন এবং সেটা শুধু এক্স ক্রোমোসোমের জন্য হয়। দেখা গেল একটা রোগ আছে, বাচ্চাদের হয়। এবার সারা পৃথিবীতে যেই সমস্ত বাচ্চাদের রোগ হয়, সেই ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে তাদের রক্তের নমুনা এনে তারা বার করলো, হ্যাঁ, এক্স ক্রোমোসোমের ওই 20 নম্বর যে জিন, সেই জিনটার ওরা একটা নাম দিল FOXP3 বলে। এবং তার মানে এই কাজটা তখন ওরা পাবলিশ করলো নেচারে। তার মানে যেটা সাকাগুচি আগে বলেছিলেন, সেটা মানুষের জন্যে কোন জিন থেকে হয় এবং সত্যিই সেই জিন থেকে রেগুলেটরি টি সেলের সম্পর্ক আছে, এটা ওরা বার করলেন। সেইভাবেই এই কাজটা সম্পূর্ণ হলো। যে প্রথমে ছিল না, এরকম হয় না, ভুলভাল কাজ হচ্ছে। একজন জাপানি বৈজ্ঞানিক বললেন ঠিক আছে, আমি ছাড়বো না, আমি ভালো করে আরও এক্সপেরিমেন্ট করব, করে দেখালেন সত্যি সত্যি এরকম সেল আছে। উনি দেখালেন যে টি সেলটা আলাদা, এটা তৃতীয় রকমের। এবং তারপরে কোম্পানিতে কাজ করতে গিয়ে যারা অটো ইমিউন ডিজিজ নিয়ে কাজ করেন, তারা এরকম একটা মানুষের রোগ, এক্স ক্রোমোসোম অটো ইমিউন, যার সঙ্গে ওই টি সেলের সম্পর্ক আছে, দেখালেন একদম সম্পর্ক আছে। আচ্ছা, আমরা যখন এই কথাগুলো বলছি তখন একটা বিষয় উঠে আসে, সেটা হচ্ছে ক্যান্সার রোগটা। ক্যান্সারের ক্ষেত্রে ইমিউনিটি একটা ভূমিকা পালন করে এবং সেই ভূমিকাটা শুধু গুরুত্বপূর্ণ নয়, সেই ভূমিকাটা একটু ব্যতিক্রমী। এবার এই যে ক্যান্সারের চিকিৎসাতেও আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কিত জ্ঞানটা ব্যবহৃত হবে, যখন আমরা শুনছি, এমন নয় যে আমরা বুঝে ফেলছি যে কিভাবে ব্যবহৃত হবে বা আমরা আশা করে ফেলছি প্রচুর নতুন ওষুধ আসবে, কিন্তু এটা জানার আগ্রহ আমাদের অন্তত হচ্ছে যে ঠিক কোথায় গিয়ে এই জিনিসগুলো তাদের হস্তক্ষেপটা করবে, মানে তারা ছাপ ফেলবে ঠিক কোথায় গিয়ে, যাতে ক্যান্সারটা ছড়ানো থেকে আটকে যায়, অথবা যা অবস্থায় ক্যান্সারটা আছে সেখানেই পুরো ব্যাপারটা থেমে যায়। কি হতে পারে? মানে এর উত্তর জটিল, কেননা ক্যান্সার শব্দটা জটিল। ক্যান্সার শুধু এক ধরনের রোগ নয়, বিভিন্ন আমাদের গ্রন্থিতে হতে পারে, বিভিন্ন কোষে হতে পারে। মূল জিনিস যেটা মনে করতে হবে যে ক্যান্সার যখন হয়, সে তো বাইরের কোনো কোষ নয়, আমাদের দেহেরই কোষ। তার বিরুদ্ধে তো আমাদের ইমিউন সিস্টেম কাজ করা উচিত নয়। আর ইমিউন সিস্টেম কিভাবে কাজ করে, যেটা আমি বললাম, অনেক রকমভাবেই করে। একটা হচ্ছে যে কোষকে সে আক্রমণ করবে, সেই কোষকে সে সবসময় সার্ভেলিয়েন্স করছে। মানে ওই যে টি সেল ঘুরে বেড়াচ্ছে, কার গায়ে কী আছে, কার গায়ে কী আছে, যখনই চিনতে পারছে না তখনই মনে করছে সে বাইরের লোক। এবার ক্যান্সারের যে কোষ, সেই কোষগুলো আস্তে আস্তে আলাদা হয়ে যায়। প্রথমে মনে হয় একটা পাড়া,
তারপরে সেখান থেকে একটা মহল্লা, সে মহল্লা তখনও রাজার কথা শোনে, কিন্তু সেটা হয়ে গেল একটা শহর। সে তখন বললো না, আমি আর রাজার কথা শুনবো না, আমরা একটা আলাদা শহর। এই যখন আলাদা করে তার একটা অস্তিত্ব হতে শুরু করলো, তখনই সে এমন কিছু কাজ করে, কখনো অণু তৈরি করে বা তার মেটাবলিজম বদলে যায়, যেটা বাকি যে শরীরের অংশ তার থেকে আলাদা। আমি ডিটেলসে যাচ্ছি না। তাহলে প্রশ্ন হচ্ছে যে যেই মুহূর্তে ক্যান্সার কোষ বা ক্যান্সার কোষ রাশি বা একটা অর্গ্যান একটা নিজস্বতা পেতে শুরু করলো, যে সে যখন বাকিদের কথা না শুনে নিজের মতো করে করছে, তখনই সে এমন কিছু মলিকুল, এমন কিছু সিগন্যাল দেবে যেটা বাকি সুস্থ শরীরে নেই। এখানেই ইমিউন যে সিস্টেম, তার কাজ যে কি করে আমি ওই সিগন্যালটা বুঝতে পারি যে এর মাথা খারাপ হয়ে গেছে, এ সবার কথা শুনছে না। তো মনে রাখতে হবে, আমাদের ইমিউন সিস্টেম কিন্তু ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে না তা নয়। এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে ইমিউন সিস্টেমই ক্যান্সারকে ম্যানেজ করতে পারে, কিন্তু বিভিন্ন কারণে হয় না। সেখানেই প্রশ্ন আসছে যে আমরা যে ইমিউন সিস্টেম কাজ করছে না, আমরা যদি সেই ইমিউন সিস্টেম সম্বন্ধে, সেই ইমিউন সিস্টেম কিভাবে কাজ করে জানতে পারি, যত জানতে পারবো ততই আমরা তখন ইমিউন সিস্টেমটাকে ব্যবহার করে, আমি একটা কথা বলি, আমি ক্যান্সারের বিশেষজ্ঞ নই, কিন্তু এখন ক্যান্সারের একটা খুব বড় থেরাপি হচ্ছে ইমিউনোথেরাপি। ক্যান্সার ইমিউনোথেরাপি অর্থাৎ কোনো ওষুধ দিয়ে নয়, কোনো রেডিয়েশন দিয়ে নয়, আমাদের যে নিজস্ব ইমিউন সিস্টেম আছে, অথবা বাইরে থেকে এমন কিছু অণু বানানো, যে অণু আমাদের ইমিউন সিস্টেমের সঙ্গে একসঙ্গে হাতে হাত মিলিয়ে সেই ক্যান্সার কোষটাকে ধ্বংস করবে। মূল যে বক্তব্য, যে আমাদের যে প্রতিরোধ ক্ষমতা, সেটার মধ্যে কিন্তু ক্যান্সার যদি সত্যি সত্যি বাইরের লোক হয় বা বাইরের লোকের মতন মনে হয়, যেটা হওয়া উচিত, বুঝে তাকে ধ্বংস করতে পারে। ক্যান্সারও খুব মতলবী, তারাও নিজেদেরকে লুকিয়ে রাখে, ছদ্মবেশে রাখে। শুধু ক্যান্সার না, অনেক জীবাণুও আছে, অনেক ভাইরাস আছে। এই যেমন ধরা যাক আমাদের এইচআইভি ভাইরাস, কিন্তু এসেই আমাদের যে ইমিউন সিস্টেম সেটাকেই আগে ধ্বংস করে দেয়। মানে চোর এলো, এসে যে ওই ক্যামেরাগুলো রাখা আছে বাড়িতে, প্রথমে ক্যামেরাগুলোকে ভেঙে দিল, তারপরে চুরি করতে শুরু করলো। তো এইরকম নানা রকম ছদ্মবেশে, নানা রকম ট্যাকটিক্স করে ইমিউন সিস্টেম এবং তার শত্রুরা, সে ঘরের শত্রুরাই হোক আর বাইরের শত্রুই হোক, কাজ হয়। কিন্তু যত আমরা জানবো ইমিউন সিস্টেম সম্বন্ধে কী করে কাজ করে, ততই আমরাও নিজের মতো করে সেই ইমিউন সিস্টেমকে ব্যবহার করতে পারবো। আচ্ছা, শেষ একটা প্রশ্ন করতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে এই শিমন সাকাগুচি, তিনি জাপানের বিজ্ঞানী। আমরা জানি জাপান বিজ্ঞান এবং প্রযুক্তিতে অত্যন্ত অগ্রণী একটি দেশ, এবং তিনি পরবর্তীকালে ওসাকা বিশ্ববিদ্যালয়ে এসে কাজ করেছেন। তো সেখানকার সঙ্গে আপনার কিছুটা যোগাযোগ ছিল গবেষণার সূত্রে। আমাদের যদি বলেন সেইখানে পরিমণ্ডলটা কেমন ছিল, আপনি ব্যক্তিগতভাবে যেভাবে দেখেছেন আর কি। হ্যাঁ, আমি জাপানে কিয়োতো বিশ্ববিদ্যালয়ে পোস্টডক করেছি 3 বছর। আমি নারা জাপানে 3 বছর পড়িয়েছি। কিন্তু গত 7-8 বছরে আমি ওসাকা বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবে যাই 1 মাস করে। আমি হলাম স্ট্রাকচারাল বায়োলজিস্ট, আমি ইমিউনোলজি করি না। কিন্তু যখন আমি যেতাম ওখানে, দেখতাম একটা খুব বড় লম্বা বাড়ি হয়েছে, এবং সেখানে অনেক জাপানি সাহেব, মেম সাহেব, ভারতীয় নানা রকম লোকের আনাগোনা। তো আমি যার সময় কাজ করতাম, একদিন তাকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ এই বাড়িটা বানানো হয়েছে। বললাম কার বাড়ি? একজন নোবেল প্রাইজ পাবে। এবং শুধু তাই নয়, উনি পাক আর না পাক, উনি যে কাজটা করেছেন তাকে সম্মান জানানোর জন্য ওসাকা বিশ্ববিদ্যালয় আর একটা কোম্পানি দুজন মিলে প্রচুর টাকা ব্যয় করে শুধু বাড়ি নয়, একটা পরিকাঠামো তৈরি করেছে, যেখানে নানা দেশ থেকে নানা রকম লোক এসে কাজ করতে পারে। একদিন আমি দেখলাম সাকাগুচিকে, হাঁটতে আমার সঙ্গে আলাপ হয়নি। তো এইটাই বলবো যে নোবেল প্রাইজ পাক আর না পাক, ওদের যে বিশ্ববিদ্যালয় সে কিন্তু স্বীকৃতি দিয়েছে যে এমন একটা কাজ করেছে নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য। তাকে শুধু আমরা প্রণাম করব না, তাকে ছবি দিয়ে টাঙিয়ে রাখবো না, তার জন্যে, এবং শুধু তার জন্যে নয়, জাপানে আরও অনেক বৈজ্ঞানিক আছে দারুণ কাজ করে ইমিউনোলজিতে, এমন একটা পরিকাঠামো করব যেখানে বিদেশ থেকে লোক আসবে, সবার সঙ্গে কথা হবে। তো এইটা উল্লেখযোগ্য। আর আমি নিজে যেহেতু জাপানে প্রায় 6-7 বছর কাজ করেছি, এবং আমি যেহেতু এশিয়ান, আমি খুবই খুশি, খুবই গর্বিত যে একজন এশিয়ান এবারের নোবেল প্রাইজের শুধু 1/3 পাইনি, আমি বলবো কাজটা শুরু উনিই করেছিলেন। শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছিলাম অধ্যাপক গৌতম বসুর সঙ্গে। গৌতম বসুকে যেভাবে পরিচয় করিয়ে দিয়েছি আমরা শুরুতে,
জীবপদার্থবিজ্ঞানী, তিনি আরও যোগ করলেন নির্দিষ্ট করে যে স্ট্রাকচারাল বায়োলজিস্ট। আপনারা তার কাজের ক্ষেত্র সম্পর্কে একটা আন্দাজ পেতে পারেন এই কথাগুলো থেকে। কিন্তু তিনি আজকে যে বিষয়ে বললেন সেটা হচ্ছে 2025 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কারের যে গবেষণার বিষয় সেটা সম্পর্কে। তাকে অনেক ধন্যবাদ জানাই। তার থেকে আরও অনেক কিছু জানার আগ্রহ থাকবে পরবর্তীকালে, কিন্তু প্রাথমিকভাবে তিনি যেভাবে আমাদের পরিচয় করিয়ে দিলেন গোটা বিষয়টার সঙ্গে, সেটা সত্যি অসাধারণ। তাকে ধন্যবাদ জানাই এবং আশা করি শ্রোতা বন্ধুরাও তাদের মতামত ভবিষ্যতে জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের শেষাংশে। অন্বেষা শেষ করার আগে পদার্থবিজ্ঞানে এবং রসায়নে এবারের নোবেল পুরস্কার কারা পেলেন এবং কী জন্য পেলেন সেটা একটু জানানো যাক আপনাদের। ইতিমধ্যেই অবশ্য নানা জায়গা থেকে আপনারা অবহিত হতে শুরু করেছেন, তবু এটুকু বলি যে পদার্থবিজ্ঞানে 2025 সালে নোবেল পুরস্কারে সম্মানিত হচ্ছেন যারা, তারা হলেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার জন ক্লার্ক, ইয়েল ইউনিভার্সিটির মাইকেল ডেভোরেট এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার জন মার্টিনেস। কি কাজ করেছেন এরা যেটা করে দেখিয়েছেন সেটা বেশ অভিনব। আমরা জানি যে ক্ষুদ্রতার পরিসরে, যাকে কোয়ান্টাম পরিসর বলা যায় বা আণবিক স্তর বলা যেতে পারে হয়তো বোঝার জন্য, সেখানে কোয়ান্টাম মেকানিক্সের আইনগুলো বলবৎ হয়। সেখানে একটা কণা একটা বাধার মধ্যে দিয়ে চলে যেতে পারে, সুড়ঙ্গ কেটে, যেন টানেলিং বলা হয়। কিন্তু এইটাই যখন সব কিছু বড় হয়ে যায় তখন আর চালু থাকে না, অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্সের যে আইনগুলো আর সেখানে প্রযুক্ত হয় না। তিনজন বিজ্ঞানীর কাজ, যে বিজ্ঞানীদের কথা বললাম, তাদের কাজ এই ব্যাপারটা নিশ্চিত করেছে যে তুলনায় অনেক বড় জিনিসের মধ্যেও বা বড় জায়গার মধ্যেও এই কোয়ান্টাম এফেক্টগুলো কার্যকর হবে। আর এর ফলে কি হচ্ছে, এর ফলে অনেকগুলো জায়গায় খুব অদ্ভুত পরিবর্তন আসছে। যেমন আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার মাইক্রোচিপে সেখানে কোয়ান্টাম টেকনোলজি প্রযুক্ত হওয়ার ফলে একটা বিপ্লব ঘটে গেছে এবং এর ফলে পরবর্তীকালে কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম সেন্সার এগুলো ভালোভাবে তৈরি হবে, এসব পণ্য আমাদের হাতে চলে আসবে, এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যার জন্য যে তিনজন বিজ্ঞানীর কথা বললাম, ক্লার্ক, ডেভোরেট এবং মার্টিনেস, তারা পুরস্কৃত হয়েছেন। রসায়নে পুরস্কৃত হয়েছেন 2025 সালে সুসুমি কিতাগাওয়া, তিনি কিয়োটো ইউনিভার্সিটি জাপানের, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ মেলবোর্নের রিচার্ড রবসন এবং আমেরিকার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ওমর ইয়াগি। এই তিনজন যেটা করেছেন সেটা সংক্ষেপে হচ্ছে এইরকম যে তারা অণুর সাহায্যে এমন একটা গঠন তৈরি করেছেন যার মধ্যে দিয়ে বিভিন্ন গ্যাস, বিভিন্ন রাসায়নিক বয়ে যেতে পারে এবং এটা একটা ছাঁকনির মতোও কাজ করতে পারে। এর সাহায্যে কার্বন ডাইঅক্সাইডকে বন্দি করা সহজ হতে পারে, মরুভূমির বাতাসের মধ্যে থেকে আহরণ করা যেতে পারে জল ইত্যাদি। কিটাগাওয়া, রবসন এবং ইয়াগি তাদের কাজ শুরু করেছিলেন অনেক আগে এবং তাদের যে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক সেটা ভবিষ্যতে আরও নতুন নতুন চমৎকার দেখাবে বলে আশা করা হচ্ছে। এই তিন বিজ্ঞানীর কাজের সূত্র ধরে পরবর্তীকালে রসায়নবিদরা আরও হাজার হাজার বিভিন্ন রকম ওই মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক বানিয়েছেন, যেটা কাজে আসতে পারে মানুষের। যুগান্ত সৃষ্টিকারী কাজের জন্য কিতাগাওয়া, রবসন এবং ইয়াগি পেলেন 2025 সালের রসায়নে নোবেল পুরস্কার। আর এই সঙ্গে শেষ করছি আজকের অন্বেষা। কথা হবে আগামী অন্বেষায়। নমস্কার। এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।